দেখুন, যেটা আমাদের পেট্রোল এবং ডিজেল নিত্য প্রয়োজনীয় জিনিস, এবং সেটা আসামের যে লামডিং বদরপুর রুট, তাতে রেল যে আছে, যার মধ্য দিয়ে আমাদের ওয়াগনগুলো আসে পেট্রোল এবং ডিজেলের, সেগুলো ডিরেলমেন্ট হয়েছিল। রেলের যে ট্র্যাক, সেটা ডিরেলমেন্ট হয়েছে, অর্থাৎ প্রাকৃতিক কারণে বা অতিরিক্ত প্রেশারের কারণে, লোডের কারণে তাতে কিছু খানিকটা ত্রুটি দেখা দিয়েছিল। এবং এতে করে ত্রিপুরা রাজ্যে পেট্রোল এবং ডিজেলের উপর, বিশেষ করে পেট্রোলের উপর আমরা রেশনিং ব্যবস্থা চালু করেছি। খাদ্য দপ্তরের বিভিন্ন আধিকারিকদেরকে সঙ্গে নিয়ে আমি ব্যক্তিগতভাবে এনএফ রেলওয়ের যিনি জিএম, জেনারেল ম্যানেজার, ওনার সঙ্গে আমি কথা বলেছি এবং যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে। আশা করি আজকে রাত্রির মধ্যে, কালকের মধ্যে কাজ সেখানে সম্পন্ন হয়ে যাবে। তারপরেও আমাদের আজকে ওয়াগন দুটো তেল, মানে পেট্রোল এবং ডিজেল নিয়ে রাজ্যে এসছে। এটাও আমি আমাদের সামাজিক মাধ্যমে প্রদান করেছি যে এই যে ওয়াগন দুটো এসছে, তাতে করে আমাদের 8 থেকে 10 দিনের তেল সেখানে চলবে সারা রাজ্যে। এবং এনএফ রেলওয়ে জিএমের যা বক্তব্য, যে আগামীকালকে রাত্রির মধ্যে এই যে সারাইয়ের যে কাজ চলছে এই বদরপুর এবং লামডিং যে রোডে, সেটা সারাই হবে। এবং আমাদের আশা কাল রাতের মধ্যে যে বর্তমান ওয়াগন আমাদের এসে পৌঁছেছে ত্রিপুরা রাজ্যে ধর্মনগর ডিপোতে, সেটা সারা রাজ্যে কাল রাতের মধ্যে আমরা পৌঁছে দিতে পারবো পেট্রোল পাম্পগুলোতে। তো স্বাভাবিকভাবেই এখনও রেশনিং ব্যবস্থা চলছে। আমি জনগণকেও ধন্যবাদ জানাবো, তারা আমাদের ডাকে সাড়া দিয়ে খুব পজিটিভ মেন্টালিটি নিয়ে আমাদেরকে সহযোগিতা করেছেন, সরকারকে সহযোগিতা করেছেন, কারণ এটা সরকারের হাতে নেই। লামডিং বদরপুর রেডে আপনারা আগেও দেখেছেন, এবং প্রতি বর্ষার সময় জিনিসটা হয়, ইরোশন হয়, ল্যান্ডস্লাইড হয়, তাতে করে একটা অসুবিধা দেখা দিতে হয় পেট্রোল এবং ডিজেল সরবরাহের ক্ষেত্রে। কিন্তু এবার যেটা হয়েছে, রেল লাইনের মধ্যে ফাটল দেখা দিয়েছে এবং সেটা সারাই করতে কিছু সময় লেগেছে। তো আশা করি আগামীকাল রাতের মধ্যে সমস্ত জায়গায় পেট্রোল ডিজেল পৌঁছে যাবে এবং পুনরায় আমাদের যে সরবরাহ পেট্রোল এবং ডিজেলের সমস্ত ক্ষেত্রে পাম্পগুলোতে, সেগুলো আমরা পুনরায় চালু করতে পারি। শেখেরপুরের মজুদ ভান্ডারের মানে আপডেট কি আছে বা কবে নাগাদ সম্পন্ন হতে পারে? এখানে দেখুন, দুটোভাবে কাজ চলছে। একটা হচ্ছে আইওসিএল, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, আরেকটা হচ্ছে রেলওয়ে। আইওসিএল এর কাজ মোটামুটি 70-80% হয়ে গেছে। আগামী বছরখানেকের মধ্যে আমরা আশা করছি যে এটা যে মজুদ ভান্ডারটা, সেটা সম্পূর্ণ হয়ে যাবে। এবং বাই দিস টাইম রেলের কাজও সাইমেলটেনিয়াসলি চলছে, যে রেল ট্র্যাক হবে, সেই রেল ট্র্যাক, যে দুটো কাজ যখন সম্পূর্ণ হয়ে যাবে, আমরা বছরখানেকের মধ্যে সেটা সম্পূর্ণ করতে পারবো। এবং এই কাজ যখন সম্পূর্ণ হবে, আপনার তখন যেটা আমাদের আলোচনার মাধ্যমে এসছে, প্রায় 3 মাসের মজুদ আমরা এই ডিপোতে রাখতে পারবো। কারণ বর্তমানে আমাদের শুধু ধর্মনগর ডিপোতে তেল মজুদ করা হয়, কিন্তু ফ্লাডের ফলে সেখানেও ক্ষতি হয়েছে। কিন্তু তারপরেও আমরা কিন্তু সমস্ত ক্ষতিকে মানে ফেস করে আজকে সরবরাহ কিন্তু স্বাভাবিক রাখতে সক্ষম হয়েছি। কিন্তু এই ধর্মনগর ডিপো একটা থাকার ফলে আমাদের সারা রাজ্যে সেখান থেকে সাপ্লাই করতে হয়। তাই আসাম আগরতলা রোডে যখন কোনো আপত্তি হয় বা রাস্তার মধ্যে কোনো বাধা বিপত্তি হয়, তখন আমাদের সেটা অসুবিধার মধ্যে পড়তে হয়। শেখেরপুর যখন ডিপোটা হয়ে যাবে সম্পূর্ণ, তাতে 3 মাসের মজুদ থাকবে অন্তত, এবং আমাদের নিশ্চয়ই প্রাকৃতিক কোনো গোলযোগও যদি হয়, তাতে কোনো অসুবিধার সম্মুখীন হতে হবে না। তো বর্তমানে কি রেশনিং ব্যবস্থা থাকছে, না উঠানোর কোনো সিদ্ধান্ত রয়েছে? বললাম আজকে অবধি রয়েছে, আগামীকাল দুপুর বা বিকেল অবধি থাকবে। রাত পর্যন্ত সারা রাজ্যে আমাদের পেট্রোল পাম্পগুলোতে যতক্ষণ পেট্রোল পৌঁছচ্ছে না, ততক্ষণ রেশনিং ব্যবস্থা থাকবে। রাত পর্যন্ত আশা করি আগামীকালকে সারা রাজ্যে পেট্রোল চলে যাবে, ডিজেল চলে যাবে, তারপর থেকে রেশনিং ব্যবস্থা উইথড্র করা। দেখুন, এটা আমাদের ভারতবর্ষের সরকারের এবং বিশেষ করে আমাদের প্রধানমন্ত্রী মোদিজির এটা একটা সিদ্ধান্ত, যা আমাদের রাজ্যকে এবং সারা দেশের সমস্ত রাজ্যকে এগুলো জানিয়ে দেওয়া হয়েছে। পরিবেশের কথা মাথায় রেখে এবং পরিবেশের যে ভারসাম্য, এনভায়রনমেন্টাল যে এফেক্ট নেগেটিভ ওয়েতে, সেটা থেকে মানুষকে মুক্ত করার জন্য এই যে ভেহিকেল স্ক্র্যাপ পলিসি, সেটাকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এবং এতে করে যে পলিসির যে মেইন উদ্দেশ্য, সেটা হচ্ছে 15 বছরের বেশি যে সরকারি ভেহিকেলগুলো, সেগুলোকে স্ক্র্যাপ করা হবে এবং এই স্ক্র্যাপ থেকে একটা লভ্যাংশ ভারতবর্ষের সরকার রাজ্য সরকারকে প্রদান করবে। ধরুন, আমাদের রাজ্য সরকারের মোটামুটি যা একটা ক্যাবিনেটে যেটা সিদ্ধান্ত হয়েছে, 300-র উপর গাড়ি বিভিন্ন দপ্তরে
যেগুলো 15 বছরের বেশি বয়স, সেগুলোকে যদি স্ক্র্যাপ করা হয়, একটা পার্সেন্টেজ অফ মানি, তারা যেটা ভারতবর্ষের একটা সংস্থা রয়েছে, তারা এই স্ক্র্যাপিং করবে, সেটাকে নিয়ে ভারতবর্ষের সরকার থেকে আমাদের যে শেয়ার অফ ট্যাক্সেস প্রদান করা হয়, সেই শেয়ার অফ ট্যাক্সেসের সঙ্গে সেই টাকাটা অ্যাড করে দেওয়া হবে। সিমিলারলি প্রাইভেট ক্ষেত্রে যে গাড়িগুলো 15 বছরের বেশি রয়েছে, সেগুলো অপশনাল রাখা হয়েছে। এখন কোনো প্রাইভেট ব্যক্তি, কোনো ব্যক্তিগত মালিকানাধীন গাড়ির মালিক যদি এসে ট্রান্সপোর্ট দপ্তরকে বলে ভলান্টারিলি, তবে ট্রান্সপোর্ট দপ্তর তাতে সহযোগিতা করতে পারে। বাট টু স্টার্ট উইথ, ইনিশিয়ালি রাজ্য সরকার সেটা সরকারি গাড়িগুলোকে স্ক্র্যাপ পলিসিতে আনবে, এবং এই স্ক্র্যাপ পলিসি অনুসরণ করে আমাদের যেটা লক্ষ্য, মোদিজির যেটা লক্ষ্য, যেভাবে আমাদের পরিবেশ নষ্ট হচ্ছে, কল কারখানা এমিশন মানে ধোঁয়ার ফলে, তাতে মানুষের যে বিভিন্ন রোগ, আমাদের লাঙের ফুসফুসের যে বিভিন্ন রোগ, বিভিন্ন শারীরিক, যে তার থেকে মানুষকে কী করে মুক্ত করা যায়, পরিবেশকে নির্মল রাখা যায়, এবং প্রাকৃতিক যে ভারসাম্য, সেটাকে ইকোলজি, সেটাকে কীভাবে সুন্দর রাখা যায়, এবং সেটা মাথায় রেখে এই স্ক্র্যাপ পলিসি আমাদের ক্যাবিনেটে, গত লাস্ট ক্যাবিনেটে সে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, এবং খুব শীঘ্রই এই নোটিফিকেশন বেরোবে, বিভিন্ন দপ্তরকে দেওয়া হবে, এবং অনুসন্ধান করে যেটা এখন পর্যন্ত জানা গেছে যে 300-র উপর গাড়ি সেখানে রয়েছে, সেই গাড়িগুলো এই পলিসির আওতায় আনা হবে। নোটিফিকেশনের পর কবে নাগাদ পলিসি ইমপ্লিমেন্টিং? আপনি ধরুন ক্যাবিনেট হয়ে গেছে, ক্যাবিনেটের পর ধরুন মাসখানেকের মধ্যে নোটিফিকেশন হয়ে যাবে।